আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে লেকচার 3 নিয়ে আলোচনা করব। আমরা গত লেকচারে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, তোমাদের মধ্যে যদি কোনো সীমাবদ্ধতা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি সবসময় আমার যে নাম্বার দিয়ে থাকি তোমাদেরকে, ওই নাম্বার আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ওই বিষয়ে আমি আমার স্থান থেকে যথাসাধ্য প্রসেসটা থাকবে তোমাকে সঠিক সলিউশনটা দেওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে যোগান। আমরা জানি হচ্ছে যোগান বিষয়টা হচ্ছে উৎপাদনের সাথে জড়িত, উৎপাদকের সাথে জড়িত। এখন যোগানকে তোমার হচ্ছে ইংলিশে বলা হয় সাপ্লাই। কি বলা হয়? সাপ্লাই। এবং সংক্ষিপ্ত আকারে এস দিয়ে প্রকাশ করা হয়। তার মানে যোগানকে আমরা বলতে পারি হচ্ছে সাপ্লাই, বা আমরা সংক্ষিপ্ত আকারে কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি। তাহলে যোগান কোত্থেকে উৎপত্তি? সেটি হচ্ছে উৎপাদনকারী থেকে। তাহলে যোগানের উৎপত্তি কোত্থেকে? উৎপাদনকারীর কাছ থেকে। আচ্ছা, এখন এই বিষয়টা আমরা একটু তোমাকে সহজ করে একটু বুঝাই। দেখো, যদি আমি তোমাকে বলি যে ধরে নাও আমার একটা জমি আছে। কয়টা জমি? একটা জমি, বেশি জমি নাই, শুধু একটা জমি আছে আর কি। বেশি জমি নাই, শুধু একটা জমি আছে। আচ্ছা, এই যে একটা জমি বললাম, এতটুকু একটা আমার জমি আছে, বেশি বড় নেই। এই জমিটা আমার জমি, এটা হচ্ছে আমার জমি মনে করো। এখন এই জমিতে আমি ধরে নিলাম হচ্ছে আমি চাষ করলাম আমি হচ্ছে 50 মন হচ্ছে মনে করো আমি হচ্ছে ধান উৎপাদন করলাম। 50 মন কি করলাম? ধান উৎপাদন করলাম। তাহলে এই জমিতে চাষ করে কত মন ধান পেলাম? 50 মন। এখন তুমি তো জানো যে আমার বউ বাচ্চা আছে, সবাইকে নিয়ে খেতে হয়। এখন বউ বাচ্চাকে তো আর না খেয়ে মারতে পারি না। তাহলে হচ্ছে 50 মন ধান। অনেকে কিন্তু মারে, অনেকেই আমাদের, বিশেষ করে আমাদের চট্টগ্রামের মানুষজন, এটা খুবই নির্মমানের কাজ যে তারা যৌতুকের জন্য হচ্ছে বউয়ের গায়ে হাত তুলে। তারপর হচ্ছে আরও বিভিন্ন ইস্যু থাকে অবশ্যই, কিন্তু কখনোই এটা কাম্য না। এটা কখনোই আমরা এটার সপক্ষে কথা বলবো না, এটার বিরুদ্ধে কথা বলবো। এটা কখনোই কাম্য না। আচ্ছা, 10 মন ধান আমরা এখান থেকে উৎপাদন করি। এখন এই 10 মন ধান উৎপাদন আমি এখান থেকে করি। ভালো কথা হচ্ছে আমি এখান থেকে 25 মন ধান, কত মন? 25 মন রেখে দিলাম বউ বাচ্চাকে নিয়ে সুখে খাওয়ার জন্য, রেখে দিলাম। ঠিক আছে, ভালো কথা, আমি এটা রেখে দিলাম। এখন এরপরে যে বিষয়টা আমি দেখবো সেটা হচ্ছে আমার বাকি আছে কত মন? তোমার হচ্ছে 25 মন। তাহলে এটা হচ্ছে আমার রেস্ট, যেটা রেস্টটা বলি, যেটা আমার হচ্ছে কি আছে, তোমার হচ্ছে আছে, যেটা আমি বিক্রয় করতে পারবো। যেটা আমি কি করতে পারবো? বিক্রয় করতে পারবো। এখন এই যে 25 মন আমার আছে, এটা পুরোটা কিন্তু যোগান না। এই পুরোটাকে তুমি পুরো কি বলতে পারবা না, যোগান বলতে পারবা না। দেখো, এই পুরো 25 মন হচ্ছে তোমার হচ্ছে পুরোটাই হচ্ছে কি মজুদ। এটাকে আমরা কি বলি? মজুদ বলি। এখন এই 25 মনের মধ্যে, এই মজুদের মধ্যে একটা নির্দিষ্ট দামে একজন উৎপাদনকারী বা একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছা পোষণ করে, সেটাই হচ্ছে যোগান। তার মানে ধরে নিলাম যে উনি বা আমি যেহেতু উদাহরণ দিলাম, আমি হচ্ছে একটা নির্দিষ্ট দামে 10 মন ধান বিক্রি করব। তাহলে এই 10 মনকে আমি বলবো হচ্ছে কি? যোগান। তার মানে মজুদ হচ্ছে 25 মন, অন্যদিকে 10 মন হচ্ছে যোগান। এখন পরীক্ষায় যদি আসে মজুদ কি যোগান কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মজুদ হচ্ছে একটা ব্যাপক ধারণা, এটা বিশাল। আবার যোগান হচ্ছে ক্ষুদ্র ধারণা। তাহলে মজুদ হচ্ছে যোগানের চেয়ে বেশি, আবার যোগান হচ্ছে মজুদের চেয়ে কম। তাহলে মজুদ এবং যোগানের মধ্যে যদি পার্থক্য আসে অনুধাবনমূলক প্রশ্নে, তখন কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে আমার এই আলোচনা তোমার একেবারে পরিষ্কার একটা ধারণা পেয়েছো। এখন আমরা চলে যাব যে যোগানের একটা সুন্দর ডেফিনেশনে। দেখো, আমি তোমাদের জন্য একটু সহজ করে একটা ডেফিনেশন দাঁড় করিয়েছি, যেটা হচ্ছে রেগান এবং হচ্ছে থমাসের মতে, সেটা হচ্ছে একটি ফার্ম বা একজন বিক্রেতা আর কি, একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ তোমার হচ্ছে বিক্রয় করার ইচ্ছা পোষণ করে তাকে যোগান বলে। তার মানে একটা ফার্ম বা একজন বিক্রেতা একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাকে আমরা কি বলতে পারবো? যোগান বলতে পারবো। তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যোগানের নির্ধারক। কিসের নির্ধারক? যোগানের নির্ধারক। একটু আগে তো তোমাদেরকে বলেছিলাম নির্ধারক মানে কি, কিসের উপর নির্ভর করে। তাহলে নির্ধারক মানে হচ্ছে কিসের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে। তাহলে যোগান কিসের উপর নির্ভর করে। এখন কথা হচ্ছে কিসের উপর নির্ভর করে, চলো দুইজন এক নজরে দেখে আসি সবাই মিলে। দেখো, 1 নম্বর আমরা পাচ্ছি সেটা হচ্ছে পণ্যের দামের উপর নির্ভর করে। কিসের উপরে? পণ্যের দামের উপর নির্ভর করে। আচ্ছা, তুমি বলো, একজন উৎপাদনকারী দাম যদি বাড়ে,
উনি কি চাইবে অধিক মুনাফা অর্জন করতে, তখন আরও বেশি যোগান বাড়াবে, আরও বেশি বিক্রি বাড়াবে। তার মানে দাম বাড়লে যোগান বাড়ে, আবার দাম কমলে উনি যোগান কমিয়ে দিবে। তাহলে হচ্ছে পণ্যের দামের উপর নির্ভর করে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে অন্যান্য পণ্যের দামের উপরেও নির্ভর করে। আশেপাশে যারা বিক্রি করে তাদের দামের উপর, অন্যান্য পণ্যের দামের উপরও কী করে, নির্ভর করে। এরপর হচ্ছে পণ্যের চাহিদার উপর। হ্যাঁ, পণ্যের চাহিদা যদি বাড়ে তখন কিন্তু উনি যোগান বাড়াবে। কেন? কারণ চাহিদা বাড়ছে, সবাই চায়, তাহলে আমিও দিই। তাহলে এটা হচ্ছে পণ্যের চাহিদার উপরে। এটা হচ্ছে উৎপাদনকারীর বুকের উপরে। বুক যদি বাড়ে, উৎপাদনকারীর বুক যদি বাড়ে, ওই যে আমি বললাম, আমি মনে করো বউ বাচ্চা নিয়ে খাওয়ার জন্য রেখেছি 25 মণ, এখন যদি মনে করো বিয়ে আরেকটা করি, তাহলে হয়তো 30 মণ রাখতে হবে না, অথবা 40 মণ রাখতে হবে। তার মানে হচ্ছে আমার বুক বাড়লে যোগানের পরিমাণ কী পাবে, কমে যাবে। এরপর হচ্ছে কৌশলের পরিবর্তনের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। তোমরা আবার আমি উদাহরণ দিচ্ছি, ওটা অন্যভাবে নিও না। সময়ের উপর কি করে, নির্ভর করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আরও কয়েকটা বিষয়ের উপর যোগান নির্ভর করে, সেই বিষয়টা একটু আমরা দেখি। সেটা হচ্ছে, দেখো এই পাশে আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে আরও কয়েকটা বিষয় আছে। যেমন উপকরণের দামের উপর নির্ভর করে, উপকরণের দামের উপর নির্ভর করে, কারিগরি অবস্থার উপরও নির্ভর করে, প্রাকৃতিক অবস্থার উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, করের উপর নির্ভর করে, ভর্তুকির উপরও কী করে, নির্ভর করে। আচ্ছা, করের বিষয়টি একটু আলোচনা করি। যেমন আমরা যে কোনো পণ্য বিক্রি করতে গেলে, উৎপাদন করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয়। এখন সরকার যদি করের পরিমাণ বাড়ায়, তাহলে আমি যত উৎপাদন করবো তত বেশি আমার ট্যাক্স দিতে হবে। এখন সরকার যদি ট্যাক্সের পরিমাণ বাড়াই, তাহলে আমাকে বেশি ট্যাক্স দিতে হবে। আমি তো ট্যাক্স দিতে চাইবো না, আমি কম দিতে চাইবো। তার মানে যোগানের পরিমাণ কমাই ফেলবো। তার মানে হচ্ছে যত বেশি কর বাড়াবে যোগানের পরিমাণ কমবে। আর জনগণকে উৎসাহিত করার জন্য, উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য সরকার যখন ট্যাক্সের পরিমাণ কমাবে, অন্যদিকে যোগানের পরিমাণ বাড়বে। তাহলে বিপরীতমুখী সম্পর্ক কিন্তু। তাহলে করের পরিমাণ বাড়লে যোগান কমে, আবার করের পরিমাণ যদি কমে যোগানের পরিমাণ বাড়ে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, একটু আগে যে বিষয়টা দেখালাম সেটা হচ্ছে আমরা যোগান কিসের উপর নির্ভর করে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যোগানের বিধি। আমরা জানি যে দাম ব্যতীত বাকি সব কিছু স্থির থাকবে, একদম A to Z সব স্থির। তাহলে দাম ব্যতীত বাকি সবগুলো যদি স্থির থাকে, আমরা বলতে পারি অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একটি দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। দাম এবং যোগানের মধ্যে এরূপ সমমুখী সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় যোগান বিধি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যোগান বিধি যা আমি মুখে বলেছি, এটাকে যদি একটা সূচি, একটা তালিকা আকারে দেখাই। কি আকারে? একটা তালিকা আকারে। দেখো, একটা তালিকা আকারে যদি দেখাই, তালিকা আকারে, তখন তাকে তুমি বলবা হচ্ছে সূচি। তাকে তুমি কি বলতে পারবা? সূচি বলতে পারবা। আবার আমি যদি তাকে হচ্ছে একটা চিত্র আকারে দেখাই, মানে জ্যামিতিক চিত্র আকারে দেখাই, তখন তাকে তুমি রেখা বলতে পারবা। তাহলে কিন্তু ডেফিনেশন কিন্তু ভিন্ন ভিন্ন না, একই রকম। তাহলে হচ্ছে যোগানের সূচি। তাহলে একটু যোগান সূচিটা একটু দেখো তো, তুমি যেটা বলেছো। দেখো, দাম যখন 1 টাকা তখন হচ্ছে যোগানের পরিমাণ 10 একক, আমি 10 মণ বিক্রি করব। দাম যখন বৃদ্ধি পায় আমার যোগানের পরিমাণও বৃদ্ধি পায়। দাম যখন আরও বৃদ্ধি পায় আমার যোগানও বৃদ্ধি পায়। দাম যখন আরও বৃদ্ধি পায় আমার যোগানও বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখলাম হচ্ছে সমমুখী সম্পর্ক, সমমুখী সম্পর্ক, কি মুখী সম্পর্ক? সমমুখী সম্পর্ক, যাকে আমরা বলতে পারি হচ্ছে ধনাত্মক সম্পর্ক। তাহলে সমমুখী সম্পর্ক যাকে আমরা বলতে পারি হচ্ছে কি সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক। এই রিলেটেড বিষয়গুলো কিন্তু তোমাকে বিগত সালের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু পেলাম, যেটা হচ্ছে সমমুখী সম্পর্ক। এখন এই বিষয়টা আমরা একটা চিত্র আকারে দেখে আসি। দেখো, একটু আগে তুমি যা বলেছো একদম হুবহু। আচ্ছা, চিত্র অঙ্কনের বেলায় একটু আগে যে তুমি সূচিটা দেখেছো, দেখো অর্থনীতিতে যেটা আঁকতে বলেছিলাম লম্বককে, যেটা দেওয়া থাকে ভূমিয়ককে, তবে 3টা ব্যতীত। চাহিদা ভূমিয়ককে, যোগান ভূমিয়ককে, অর্থের মূল্য ভূমিয়ককে, এই 3টা ব্যতীত বাকি। আবার অর্থের মূল্য লম্বক হতে পারে, সেটার আলোচনাও থাকবে, কিন্তু সাধারণত এই 3টা তুমি মনে রাখো যে এখন সবগুলো সবসময় কী হবে? ভূমিয়ককে হবে। তাহলে চিত্রটা দেখো যে ভূমিয়ককে হচ্ছে আমার যোগানের পরিমাণ, লম্বককে হচ্ছে কি আমার দাম। এখন দেখো, দাম যখন 1 টাকা তখন আমার যোগানের পরিমাণ হচ্ছে 10 একক। তাহলে একটা বিন্দু পেলাম। দাম যখন বৃদ্ধি পেয়ে 2 টাকা হয়, আমার হচ্ছে যোগানের পরিমাণ হ্রাস পেয়ে কত হয়? বৃদ্ধি পেয়ে হচ্ছে 20 হয়। দাম যখন বৃদ্ধি পেয়ে 3 হয়, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 30 হয়। দাম যখন বৃদ্ধি পেয়ে 4 হয়, যোগানের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে কত হয়?
তোমার হচ্ছে 40 হয়। তার মানে সবগুলো বিন্দুকে যদি আমি একটা যুক্ত করে দিই তখন আমি একটা কি পাবো, যোগান রেখা পাবো, এ বি সি ডি। এটা হচ্ছে আমরা একটা কি রেখা, যোগান রেখা। এবং পরীক্ষায় যদি ব্যাখ্যা আসে একই রকম ব্যাখ্যা দিতে পারবা। উপরের চিত্রে ভূমিহকে যোগানের পরিমাণ, লম্বকে দাম, দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ 10 একক, দাম যা এ বিন্দুতে সেট করে। দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 একক হয়, যা বি বিন্দুতে সেট করে। দাম বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 30 একক, যা সি বিন্দুতে সেট করে। এবং দাম বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 4 টাকা হলে যোগানের পরিমাণ সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে 40 একক হয়, যা ডি বিন্দুতে সেট করে। এখন এ কমা বি কমা সি এবং ডি যোগ করি, যা একটি যোগান রেখা। তাহলে একদম সহজ করে ব্যাখ্যা দিয়ে তুমি সর্বোচ্চ পর্যাপ্ত নাম্বার পাবা। আচ্ছা, এরপরে চলে যাই আমরা আমাদের পরবর্তী যে পার্ট, সেটা হচ্ছে দেখো যোগান রেখা। আচ্ছা, একটু তোমাদের এই বিষয়টা একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখো এটা আমার হাতের বাম পাশ, এটা আমার ডান পাশ। তাহলে এই রেখাটা একটু খেয়াল করো তো, এটা হচ্ছে বাম থেকে, দেখো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, ডানে কি হবে ঊর্ধ্বগামী, ঊর্ধ্ব কি হবে গামী, বাম থেকে ডানে কি হবে ঊর্ধ্বগামী। তাহলে এই রেখাটা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। তাহলে একটু আগে বলেছি যেটা রেখা ঊর্ধ্বগামী হয় সেটা ঢাল কি হয়, ধনাত্মক হয়। কি হয়, ধনাত্মক হয়, মানে পজিটিভ মান আসে আর কি। তাহলে ঢাল কি হবে, ধনাত্মক হবে। তাহলে এই বিষয়টাও তোমার কি হয়েছে, ক্লিয়ার হয়েছে। চলো আমরা এরপরে দেখো যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়, মানে কি কি কারণে যোগান রেখা ঊর্ধ্বগামী হতে পারে, সেই বিষয়টা আমরা একটু দেখি যে কি কি কারণে যোগান রেখা ঊর্ধ্বগামী হতে পারে। 1 নাম্বার যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যোগান বিধির প্রভাব। আমরা জানি কি যোগান বিধি একটু আগে আমি আলোচনা করেছি, এটা নিয়ে আর কথা বাড়াবো না। যোগান বিধির কারণে কি হয়, তোমার হচ্ছে ঊর্ধ্বগামী হয়। এবার হচ্ছে উপকরণ নিয়োগের প্রভাব। উপকরণ যত বাড়াবো যোগানের পরিমাণ তত বাড়বে। উপকরণ যত কমাবো যোগানের পরিমাণও কিন্তু কমে যাবে, কারণ উপকরণের উপরেই তো যোগান নির্ভর করে। এরপর হচ্ছে নতুন ফার্মের প্রবেশ, নতুন নতুন উৎপাদনকারী প্রবেশ, নতুন বিক্রেতার প্রবেশ। যত বেশি উৎপাদনকারী আসবে, বিক্রেতা আসবে, তাহলে যোগানের পরিমাণ বাড়বে। এরপর হচ্ছে মুনাফার প্রত্যাশা, যত বেশি আমি তুমি অধিক মুনাফা অর্জন করতে চাইবো তত বেশি যোগান বাড়াবো, তাহলে এটার উপর নির্ভর করে। এরপর হচ্ছে যোগান সমীকরণের ঢাল ধনাত্মক বলে, ঢাল কি বলে, ধনাত্মক বলে, এটা নিয়ে আলোচনা করব বিস্তারিত ঢাল টপিকে। এরপর হচ্ছে প্রান্তিক খরচের কারণে, তার মানে এই সবগুলো বিষয় হচ্ছে যোগান রেখা ঊর্ধ্বগামী হওয়ার কারণ। তাহলে যদি পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন আসে তাহলে তুমি কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা। এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দেখো বললাম অর্থনীতিতে এমন কোনো টপিক নেই যেটার সীমাবদ্ধতা নেই, যেটার সমালোচনা নেই, যেটার ব্যতিক্রম নেই। তার বিষয়টা হচ্ছে দেখো যে যোগান বিধির ব্যতিক্রম। তাহলে যোগানও কিন্তু তার ব্যতিক্রম নয়, যোগানেরও কি আছে, ব্যতিক্রম আছে। তাহলে আমি এই পাশে একটু প্রথমে লিখে দিই, সেটা হচ্ছে দেখো যদি দাম বৃদ্ধি পায়, দেখো কি বলেছিলাম, দাম বৃদ্ধি, তাহলে হচ্ছে যোগান বৃদ্ধি। দাম বৃদ্ধি মানে হচ্ছে যোগান বৃদ্ধি, ভালো কথা। আবার দাম আমি কিন্তু তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি আর কি, দাম হ্রাস, যোগানের পরিমাণ কী পাবে, হ্রাস পাবে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে যোগান বিধি। এটাকে আমরা কি বলতে পারি, যে যোগান বিধি, যোগান বিধি। এখন উল্টা দেখো, উল্টা যে বিষয়টা সেটা হচ্ছে দেখো যদি দাম যদি তোমার কি পায়, হ্রাস পায়, অন্যদিকে যোগান, তাহলে দাম হ্রাস পেলে সেটা হচ্ছে কীভাবে, যোগানের পরিমাণ। দেখো দাম যদি বৃদ্ধি পায়, তোমার হচ্ছে দাম যদি বৃদ্ধি পায়, একটু আলোচনা করি দাঁড়াও, এটা হচ্ছে যোগান বৃদ্ধি। এখন উল্টা হবে ঘটনা, দাম যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে যোগানের পরিমাণ হ্রাস পায়। কখন হবে একটু পরে আলোচনা করব। আবার দাম যদি হ্রাস পায়, যোগান বৃদ্ধি পায়, এটাই হচ্ছে ব্যতিক্রম। যোগানের পরিমাণ কি বৃদ্ধি পায়, এটাই হচ্ছে কি ব্যতিক্রম, সীমাবদ্ধতা বা সমালোচনা বা হচ্ছে অসুবিধা, আমরা সব কিছু বলতে পারি এই বিষয়টা। এখন কোন কোন ক্ষেত্রে হয় সেই বিষয়টা তোমাকে জানতে হবে। এখন 1 নাম্বার পয়েন্ট একটু খেয়াল করো, সেটা হচ্ছে দেখো ভবিষ্যৎ দাম বৃদ্ধির সম্ভাবনা। কোনো একটা দ্রব্য এই বছর মনে করো এখন হচ্ছে 50 টাকা 1 কেজি আলুর দাম, আগামী 1 মাস পরে এটার দাম হবে 70 টাকা, পরের মাসে এটা হবে 100 টাকা।
তার মানে আগামী মাসে 70 টাকা হচ্ছে, তো বিক্রেতা চিন্তা করবে আগামী মাসে যদি আমি বাজারে বিক্রি না করি, পরের মাসে আমি 100 টাকা দিয়ে বিক্রি করতে পারবো। তার মানে ভবিষ্যতে যদি দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে, ও কিন্তু যোগান বাড়াবে না আগামী মাসে, কখন বাড়াবে? পরের মাসে, কারণ পরের মাসে 100 টাকা করে বিক্রি করতে পারবে, তাহলে ভবিষ্যৎ দাম বৃদ্ধির সম্ভাবনা। এরপর হচ্ছে সীমাবদ্ধ যোগান, যেমন অনেক দ্রব্য আছে যেগুলো সীমাবদ্ধ, চাইলেই যোগান বাড়ানো যায় না। এটা হতে পারে সেনাবাহিনীর অস্ত্র হতে পারে, এটা হতে পারে তোমার হচ্ছে সরঞ্জাম হতে পারে, এটা অনেক ক্ষেত্রে সকল যেগুলোর যোগান সীমাবদ্ধ। যেমন তুমি ওই যে কক্সবাজারের মেয়েরা অনেক সময় দেখবা গলায়, তারপর হচ্ছে কোমরে অনেক সময় এই যে শামুকের কতগুলো থাকে না সাদা সাদা, ওগুলো পড়ে। এখন এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না, তার মানে হচ্ছে সীমাবদ্ধ যোগান। এখন কুষ্টিয়ার মেয়ে একটা চিন্তা করলো, পটুয়াখালীর একটা মেয়ে চিন্তা করলো যে আমি একটু গলায় দিব, কিন্তু চাইলেও পারবে না ইনস্ট্যান্ট, কেন? কারণ সীমাবদ্ধ যোগান বলি। আচ্ছা, এরপর হচ্ছে শ্রমের যোগানের ক্ষেত্রে। আচ্ছা, শ্রমের যোগানের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি হচ্ছে শ্রমিকরা শ্রমের যোগান দেয়। এখন অনেক ক্ষেত্রে মজুরির দাম বাড়তেছে কিন্তু শ্রমের যোগান বাড়ে না, কেন? দাম বাড়লে তখন ওরা আরাম আয়েশ বুক করতে চায়, ওরা একদম রিল্যাক্সে জীবন কাটাতে চায়, তখন শ্রমের যোগান আর বাড়ে না। তার মানে শ্রমের যোগান আসে মজুরি থেকে, মানে তোমার হচ্ছে শ্রমের যোগান আসে শ্রমিক থেকে। এখন মজুরি যদি বাড়ে, দেখো বিষয়টা একটু বুঝলে বিষয়টা সহজ। দেখো আমি যদি বলি যে শ্রমের যোগানের ক্ষেত্রে ভিন্ন কীভাবে, দেখো মজুরি কাকে দিতে হয়? মজুরি হচ্ছে তোমার শ্রমিককে দিতে হয়, এই যে মজুরি দিতে হয় শ্রমিককে। এখন মজুরি আমি দিলাম বেশি করে, মানে বাড়িয়ে দিলাম, কিন্তু শ্রমের যোগান কে দিবে? শ্রমিক দিবে। শ্রমের যোগান কে দিবে? শ্রমিক দিবে। কিন্তু শ্রমিক শ্রম দিতে চায় না, ও শ্রম হ্রাস করতে চায়, কেন? তার কারণ হচ্ছে মজুরি বাড়তেছে, মজুরি বাড়লেও বলে যে আমি তখন বেশি দামে কামাচ্ছি, ইনকাম করছি, তাহলে আমি একটু রিল্যাক্সে তাকে জীবন কাটাই। তাহলে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? শ্রমের যোগানের ক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে, যেমন তুমি বর্ষাকালের দ্রব্য শীতকালে পাবা না, শীতকালেটা বর্ষাকালে পাবা না, এই ক্ষেত্রে হয়। এটা হচ্ছে পরিবহন সমস্যার কারণে, এটা হচ্ছে রাজনৈতিক সমস্যাটা খুবই ব্যাপক। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে চাইলেও যোগান বাড়ানো যায় না, যেমন হরতাল হোক, ধর্মঘট হোক, এই কারণে চাইলে এক জেলার পণ্য অন্য জেলায় যেতে পারে না, এক বিভাগের পণ্য অন্য বিভাগে যেতে পারে না, তার মানে যোগানের ক্ষেত্রে দাম বাড়লেও যোগান বাড়ানো যায় না। এরপর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, মহামারী, এগুলো হলে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যোগান বাড়ানো যায় না। দুষ্প্রাপ্য বস্তুর ক্ষেত্রে, ওই যে দুষ্প্রাপ্য যত দ্রব্য আছে এগুলোর ক্ষেত্রে আর তোমার হচ্ছে যোগান বাড়ানো যায় না। তারপর হচ্ছে জনকল্যাণের ক্ষেত্রে যোগান বাড়ানো যায় না। তাহলে আশা করছি তোমরা পরিপূর্ণ বিষয়টা সো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।